অবশ্যই এই মুহূর্তে হেফাজত ইসলামকে উচিত যে হেফাজত ইসলাম মূল সংগঠন রাজনীতিতে না আসলো তাদের একটা পলিটিক্যাল উইং খোলা দরকার, যেখান থেকে তারা রাজনীতিতে অংশগ্রহণ করবে। কারণ এই যে আমাদের দেশে একটা কথা যে অরাজনৈতিক অরাজনীতি, আসলে কোনো মানুষই রাজনীতি থেকে মুক্ত থাকতে পারে না। কিছু মানুষ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আর কিছু মানুষ রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব ইসলামের সুমহান স্বার্থগুলো রক্ষা করার জন্য, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমি তো মনে করি শুধু হেফাজত ইসলাম না, দেশের সকল পীর মাশায়েখকে উচিত একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে একত্রিত হওয়া। পীর মাশায়েখরা যদিও বা রাজনীতিতে যাবে না, কিন্তু তাদের প্রতিনিধিরা রাজনীতিতে অংশগ্রহণ করবে। কারণ রাজনৈতিকভাবে কিছু কাজ আদায় করা খুব দ্রুত সম্ভব হয়। কিংবা দেখা যেতে পারে এমন একটা সময় আসবে যে আমাদের কথাগুলো, আলেম ওলামা পীর মাশায়েখদের কথাগুলো, ইসলামপন্থীদের কথাগুলো বলার মতো কোনো লোকই থাকবে না জাতীয় সংসদে। তা আমাদের কথাগুলো বলবে কি? অতএব সেজন্য আমি খেলাফায় বিশ্বাসী কট্টরভাবে। তারপরও আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, এই নীতির কারণে মনে আমি চাই, সবসময় বলে এসেছি, এখনো বলি, যে ইসলামের পক্ষে কথা বলার জন্য আলেম ওলামা পীর মাশায়েখদের একটা বড় প্রতিনিধি জাতীয় সংসদে থাকবে, যারা আমাদের পক্ষে বিল উত্থাপন করতে পারবে এবং দাবি দাওয়াগুলোকে রাষ্ট্রীয়ভাবে আদায় করে নেবে। যেহেতু হেফাজত ইসলাম বাংলাদেশ বৃহৎ রাজনৈতিক সংগঠন এবং তাদের সম্ভাবনা প্রচুর, তারা যদি রাজনৈতিক একটা বেঞ্চ খুলে, আমি মনে করি তারা সফল হবে এবং মুসলমানদের আকাঙ্ক্ষাকে তারা বাংলাদেশে পূরণ করতে পারবে। শুধু হেফাজত না, দেশের অন্যান্য পীর মাশায়েখ যারা আছেন তাদেরও উচিত যে তাদের প্রতিনিধিদেরকে দেয়া এবং একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম শক্তিশালীভাবে গড়ে তোলা। হাসিনা কোন অবস্থায় বাংলাদেশে আসতে পারবে না। যদি আসেও তো জীবিত হাসিনা আসবে না, মারা যাওয়ার পর যদি লাশ আসে টুঙ্গিপাড়ায় দাফন করার জন্য। তার কারণ হচ্ছে, পৃথিবীতে যদি আমরা ইতিহাস দেখি, পৃথিবীর যেই ভূখণ্ডে অভ্যুত্থান ঘটেছে এবং স্বৈর শাসকদের পতন ঘটেছে, তাদের পক্ষে পুনর্বার ক্ষমতায় আসা সম্ভব হয়নি। বরং আমরা দেখতে পাই হিটলার যখন পরাজিত হয়েছে, সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ইরানে রেজা শাহ পেহলভি অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিল, তার পক্ষে কোনোদিনও ইরানে এসে আবার ক্ষমতা দখল করা সম্ভব হয়নি। এভাবে আমরা মিশরে হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর কারাগারে তাকে কাটাতে হয়েছে। অথবা শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো, তাকে কারাগারে কাটাতে হতো এবং অসংখ্য হত্যার কারণে খুনি হিসেবে তার ফাঁসি হতো। অতএব শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এটার কোনো সম্ভাবনা নেই। এগুলো হচ্ছে পরাজিত আওয়ামী লীগের যারা আছে তাদের মনোবলকে চাঙ্গা রাখার জন্য কিছু ভুয়া কথা, আর কিছুই না। আর হাসিনা যদি ফিরে আসে বাংলাদেশে কোনোভাবে, তাহলে অবশ্যই বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে এবং যে খুন খারাপিগুলো বাংলাদেশে যে করেছে বিগত 15 বছরে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে বাংলাদেশের প্রতিটা সংস্থাকে অকার্যকর করেছে, দেশ থেকে যে পরিমাণ টাকা পয়সা বিদেশে পাচার করেছে, 5ই মেতে অসংখ্য ইমানদারকে শহীদ করেছে, বিডিআর বিদ্রোহের মাধ্যমে অসংখ্য সেনা অফিসারদেরকে হত্যা করেছিল, এরপর ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে। অতএব মৃত্যুদণ্ডের শাস্তি থেকে কোনোভাবেই তো সে রেহাই পেতে পারে না। এখন এত কিছু বুঝার পরেও যদি শেখ হাসিনা আসতে চায়, তা আমি বলবো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। বর্তমানে যারা আছে ইন্টারিম গভর্নমেন্টে, তারাও বলতেছে যে ভারতের সাথে এই সম্পর্ক করবে, সেই সম্পর্ক করবে, সুসম্পর্ক রাখবে।
আমি মনে করি যে আমাদের সকল সমস্যার সমাধান খুঁজতে হবে কোরআন সুন্নাহর আলোকে। তো ভারত যেহেতু মোশরেক বা পৌত্তলিক অধ্যুষিত, তাদের সাথে কোনোদিনও বাংলাদেশের বন্ধু সুলভ বা ভাতৃপ্রতিম সম্পর্ক হতেই পারে না। হ্যাঁ, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক হতে পারে, অর্থনৈতিক সম্পর্ক হতে পারে, বাণিজ্য সম্পর্ক হতে পারে, কিন্তু সেটাও আমি মনে করি নিরাপদ না। কারণ দেশ স্বাধীনের আগ থেকে এখন পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক রাখা উচিত ভারত তার কিছুই করেনি, বরং নির্মম ভাবে এদেশের মানুষের অধিকারগুলোকে ক্ষুণ্ণ করেছে। যেমন আমরা দৃষ্টান্ত দিতে পারি, মালয়েশিয়া একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র, তার নিকট প্রতিবেশী সিঙ্গাপুর একটা ছোট্ট রাষ্ট্র। সিঙ্গাপুরে অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও মালয়েশিয়া তো সব দিক থেকেই, সামরিক শক্তি, অর্থনৈতিক শক্তি, আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে একটা বড় রাষ্ট্র, কিন্তু কখনোই সিঙ্গাপুরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। ইন্দোনেশিয়া একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র, কাছাকাছি হচ্ছে শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়ে কখনো ইন্দোনেশিয়া হস্তক্ষেপ করে না। কিন্তু আমরা দেখি ভারত সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে থাকে। অথচ আমরা দেখতে পাই যে ভারতের খুব কাছে হচ্ছে নেপালের কোন বিষয়ে সে হস্তক্ষেপ করে না। তার কারণ, সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই, নেপাল একটা হিন্দু অধ্যুষিত রাষ্ট্র, আর সেজন্য নেপালের প্রতি ভারতের কোনো ক্ষোভ নেই। কিন্তু বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যুষিত একটা রাষ্ট্র, এজন্য ভারত বাংলাদেশের প্রতি ও বাংলাদেশের মুসলিমদের প্রতি আক্রোশ ও ক্ষোভ থাকার কারণেই সবসময় চেষ্টা করে বাংলাদেশের অধিকারকে ক্ষুণ্ণ করার। বলা হয় ৭১ সালে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, সেটা ভারত তার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছিল। কিন্তু দেশ স্বাধীনের পর লুটপাট করে এই দেশ থেকে অস্ত্র শস্ত্রগুলো নিয়ে গিয়েছিল। তারপর ফারাক্কা চুক্তি দিয়ে ৭২ থেকে ৭৫ শেখ মুজিবের আমলে ফারাক্কা চুক্তি দিয়ে এদেশের মানুষকে পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বর্ডারে অসংখ্য মানুষকে হত্যা করেছে তারা, এগুলোর কোনো পরোয়াই তারা বাংলাদেশের করে না। বাংলাদেশে বিডিআর বিদ্রোহে দেখা যায় আমাদের সেনা অফিসারদেরকে হত্যা করেছে, এখানেও তাদের হাত ছিল। তারপরে ৫ই মে শাপলা চত্বরে যে জেনোসাইড করা হয়েছে, সেখানেও আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি ভারত থেকে কিলিং মিশন এসে মুমিন মুসলমানদের উপর হামলা করেছে, শহীদ করেছে। ঐতিহাসিকভাবে এই কথা প্রমাণিত যে ভারত কখনোই বাংলাদেশের মানুষের কল্যাণ চায় না এবং বাংলাদেশের কল্যাণ চায় না। অতএব তাদের সাথে কি প্রয়োজন আমাদের সম্পর্ক রাখার, বরং এইরকম শত্রুর সাথে সম্পর্ক, সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলা উচিত। এবং তারা যেভাবে কাঁটাতারের বেড়া দিয়েছে, আমাদের উচিত আমাদের ভূখণ্ডে কাঁটাতারের বেড়া দিয়ে মজবুত সীমান্ত আমাদের নিশ্চিত করা, যেন তারা কখনোই আমাদের দেশে ঢুকতে না পারে। আর যদি তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের সাথে যেরকম সম্পর্ক রাখা উচিত সেটা রক্ষা করে, তখন তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক বা বাণিজ্যিক চুক্তি হতে পারে। আর আমি বিশেষভাবে বলবো, এখন যে গভর্নমেন্ট আছে, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ আমলে দেশ বিরোধী যত চুক্তি হয়েছে ভারতের সাথে সবকিছু বাতিল করতে হবে। বিশেষ করে ভারতকে যে রেল করিডোর দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা, এটাকে একেবারে আইন করতে হবে যে কখনোই বাংলাদেশে ভারতকে করিডোর দেওয়া হবে না। তারপরে ভারত সবসময় বাধা দিয়ে এসেছে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে। আমাদের উচিত হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা, এবং এই ক্ষেত্রে আমি মনে করি চায়না যেহেতু কাজটা করতে চাচ্ছিল, চায়নাকে দেওয়া উচিত। এবং ভারতকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের দেশের যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে, তাদের উচিত চায়নার সাথে সম্পর্ককে আরো মজবুত করা। বিরোধী যত চুক্তি হয়েছে ভারতের সাথে, সবকিছু বাতিল করতে হবে।
বিশেষ করে ভারতকে যে রেল করিডোর দেওয়ার কথা বলেছিল শেখ হাসিনা, এটাকে একেবারে আইন করতে হবে যে কখনোই বাংলাদেশে ভারতকে করিডোর দেওয়া হবে না। তারপরে ভারত সবসময় বাধা দিয়ে এসেছে তিস্তা প্রকল্পের ক্ষেত্রে। আমাদের উচিত হচ্ছে তিস্তা প্রকল্পের কাজ শুরু করা, এবং এই ক্ষেত্রে আমি মনে করি চায়না যেহেতু কাজটা করতে চাচ্ছিল, চায়নাকে দেওয়া উচিত। এবং ভারতকে কূটনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের দেশের যারা পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের উচিত চায়নার সাথে সম্পর্ককে আরো মজবুত করা।